যদি 1000-এর মতো সংখ্যালঘুদের ঘটনা সত্যিই ঘটে থাকে, কয় লক্ষ আমাদের বাংলাদেশের ঘটনা ঘটেছে আপনি খোঁজ নিয়ে দেখেন। এটা তো হলো রাজনৈতিক সংঘাত, সহিংসতা এবং রেজিম চেঞ্জের ফসল। এটার সাথে সংখ্যালঘুদের মানে সাম্প্রদায়িক সংঘাত এটা নয়, যেটাকে আজকে ভারত বলছে সাম্প্রদায়িক সংঘাত। এবং ভারত কি বলছে, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে মৌলবাদীদের শাসন, সাম্প্রদায়িক শাসন, মৌলবাদী শাসন, এটা তারা বলছে। মৌলবাদীরা কি আজকে এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে? এটাকে কেন মৌলবাদী শাসন বলা হচ্ছে? তাহলে আওয়ামী লীগ যখন নির্যাতন করলো, দুঃশাসন করলো, যখন নাকি তারা অবৈধভাবে ক্ষমতা নিল, ভারত তো কোনোদিন একদিনের জন্য বললো না যে গণতান্ত্রিক মানে ফেসিবাদী শাসনের বিরুদ্ধে কোনো কথা বললো না। ইভেন আজকে যখন 2000 ছাত্র এবং জনতা যখন আওয়ামী লীগ খুন করলো মাত্র কয়েকদিনের ব্যবধানে, তখনও তো আওয়ামী লীগ ভারত, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই নিয়ে কোনো কথা বললো না। তারা কি মানুষ না? এদেশের যাদেরকে আওয়ামী লীগ হত্যা করলো তারা কি মানুষ না? আজকে যখন রেজিম চেঞ্জ হলো, 5ই আগস্টের পরে তারা নতুন বয়ান জাহির করলো, বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে চলে গেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে যত সংখ্যালঘু ঘটনা ঘটেছে এর মধ্যে বাংলাদেশের কোন ইসলামী সংগঠনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে ভারত প্রচার করছে এগুলো এগুলো মৌলবাদীদের কাজ। মৌলবাদী বলতে গেছে ইসলামী শক্তিকে তারা ইন্ডিকেট করছে। অতএব এটা উদ্দেশ্য প্রণোদিত। কেন এই কাজ তারা করছে? বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে চায়, যাতে বর্তমান সরকার সবকিছু বাদ দিয়ে একটা নির্বাচন দিয়ে দেয়। আর বর্তমান সরকার সকল সংস্কার বাদ দিয়ে যদি একটা নির্বাচন দিয়ে দেয়, আগের সিস্টেম বহাল থাকবে। এটাই ভারত চায়। ভারত চায় বাংলাদেশ দুর্বল থাকুক, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশ সবসময় দুর্বল থাকুক, নতজানু থাকুক, তাদের উপর নির্ভরশীল থাকুক। এটা ভারত সবসময় চায়। আর ভারত বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময় এখন এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, যে সংস্কারের উদ্যোগগুলো নিয়েছে, এগুলো যদি সফল হয়, সেটা সময় লাগুক, 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, এই সংস্কার কার্যক্রমগুলো যদি তারা করে, তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশের সকল মানুষ তাদের অধিকার পাবে, ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সংখ্যালঘুরাও তাদের নিরাপত্তা এবং তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারবে। সংখ্যালঘু যারা দাবি করছেন আমাদের সমাজের কোনো বাইরে নয়। এবং এই 5ই আগস্টের পরে এদেশে ইসলামপন্থী যে সমস্ত সংগঠনগুলো আছে, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম সহ সকল ইসলামী সংগঠন যেভাবে এদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে নজিরবিহীন। কারণ আমরা আশঙ্কা করেছিলাম যে এটাকে ইস্যু করা হবে, ঠিক সেটাকেই ইস্যু করা হয়েছে। কোনো তেমন উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। আওয়ামী লীগের নেতারা বলেছিল তারা ক্ষমতা থেকে যাওয়ার আগে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একদিনে 2 লাখ খুন হবে, আওয়ামী লীগের কর্মী খুন হবে, এটা তারা বলেছিল। কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটে নাই। সেরকম যদি কোনো ঘটনা ঘটতো, তাহলে আজকে মমতা ব্যানার্জি বলছে বাংলাদেশে জাতিসংঘের শান্তি মিশন পাঠানোর জন্য। এটা কেন উনি বললেন? উনি তো মায়ানমারে বললেন না, ওনার পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে এত সংঘাত হচ্ছে বলে না, বাংলাদেশে বলছেন। উনি কেন বলছেন তিনি জানেন। যাই হোক, আমাদের কথা হলো যে এখানে হিন্দু মহাজোটের আমাদের সম্মানিত মহাসচিব, সম্মানিত আমাদের ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক, তিনি চমৎকার যে প্রবন্ধ উপস্থাপন করেছেন। এখানে আলাদা নির্বাচনের একটা ব্যবস্থা রেখেছেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন ব্যবস্থা দাবি করে আসছি 2008 সাল থেকে। সেই ব্যবস্থাটা যদি হয় তাহলে এটার একটা সলিউশন হয়। প্রপোর্শনাল সংখ্যানুপাতিক ব্যবস্থা হলে মাইনরিটি যারা রয়েছেন, যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন, তারা যদি আলাদা দল করে আলাদা তারা যদি সেখানে নির্বাচন করে সংখ্যানুপাতিক হারে তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব পাবেন। সেটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য এটা একটা ব্যবস্থা হতে পারে। আমরা দাবি জানিয়েছিলাম, জামাতে ইসলামও এই দাবি জানিয়েছে এবং অধিকাংশ রাজনৈতিক দল এই দাবির পক্ষে একমত আছে। কিন্তু বাংলাদেশের বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষে না। যে কারণে আজকে আমরা দেখতেছি যে আবার তাদের সাথে যে কিছু রাজনৈতিক দল আছে তারাও আজকে এই প্রপোর্শনাল বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাচ্ছে না। এটা কেন চাচ্ছে না? যাতে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারে এবং 300 আসনের মধ্যে
250 আসন তারা প্রত্যাশা করে তারা নিজেরা নিয়ে আবার কর্তৃত্ববাদী একদলীয় শাসন হয়তো তারা কায়েম করার আশা তাদের আছে, এই জন্য হয়তো তারা এটা চাচ্ছে না। আর নয়তো বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এটা চায়। আজকে মির্জা ফখরুল সাহেব তিনি লন্ডনে গিয়ে বলে এসেছেন যে অধিকাংশ রাজনৈতিক দল নাকি পিআর সিস্টেমে সংখ্যালঘু নির্বাচন চায় না। উনি এটা সত্য বলেন নাই, ওনার বক্তব্য সত্য নয়। অধিকাংশ রাজনৈতিক দল এই পিআর পদ্ধতির প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন চায়। জামাতে ইসলাম সহ ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দল চায়। অতএব আমি বলবো বর্তমান যে নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন করা হয়েছে, সংস্কার মজুমদার সাহেব তিনি প্রেস ব্রিফিং এ বলেছেন যে এটা এখন সম্ভব না পার্লামেন্টে কোনোদিন এটা হবে না। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল যারা থাকে তারা কোনোদিন এই পিআর পদ্ধতির সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিল কোনোদিন পার্লামেন্ট আনবে না, এবং বিল আসলেও সেটা তারা এখন পাস করতে দিবে না। তারা একদলীয় শাসন, এককভাবে শাসন তারা চালিয়ে যাবে, এবং বাংলাদেশ এইভাবে বাই রোটেশন এই দুইটা দলের মধ্যেই সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব এবং অধিকাংশ রাজনৈতিক দল যাদের গণভিত্তি আছে, জনসমর্থন আছে, তাদের পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং সংঘাত রাজপথে থাকবে না। ডিবেট হবে পার্লামেন্টে যেহেতু সব মতে সব পথের প্রতিনিধিত্ব সেখানে থাকতে পারবে, হয়তো এখানে আন্দোলন সংগ্রাম বা কিছুতেই এখানে কি বলে রাজপথে এটা আমরা আনার প্রয়োজন মনে করব না। প্রয়োজনে আমরা সবাই যেহেতু পার্লামেন্টে থাকবো, আমাদের আলোচনা হবে পার্লামেন্টই সকল কিছু কেন্দ্রবিন্দু হোক, এবং পার্লামেন্টটা কার্যকরী হবে। বাংলাদেশে 1971-এর পরে পর্যন্ত কোনো কার্যকরী পার্লামেন্ট আমরা সেভাবে দেখি নাই। অতএব কার্যকরী পার্লামেন্ট হতে হলে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা প্রয়োজন। আমরা এটাকে আমরা নিজেরাও চাই, এবং আমরা এই যে হিন্দু মহাজোট যে দাবি করেছে এর প্রতি আমাদের একাত্মতা আছে। আজকে আমাদেরকে এখন আমন্ত্রণ জানানোর জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা হিন্দু মহাজোটকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।